জেডাই খান পান্না, এই নিমোখারামের দল, এই রাজাকারের বাচ্চারা জানে না জেডাই খান পান্না গিয়ে তোদের এই বাপ সমন্বয়কদের রাজাকারদের মধ্যমণি যেগুলো রাজাকারদের অরিজিনাল বাচ্চা, এই রাজাকারদের বাচ্চাদের জেডাই খান পান্না গিয়ে ছাড়িয়ে এনেছিলেন। জেডাই খান পান্নার কারণে ডিবি কার্যালয় থেকে তাদের ছেড়ে দিতে হয়েছিল। এই রাজাকারের বাচ্চারা কত বড় গাদ্দার! এই বাংলাদেশ যে মুক্তিযোদ্ধারা দিয়েছে, সেই বাংলাদেশে বসে বাংলাদেশের খেয়ে বাংলাদেশের এই মুক্তির জন্য যারা কাজ করেছেন তাদেরকে বলছে এখানে কেন আসছেন। সে কে জানেও না, এখান থেকে দেখলেন। শেখ ফরিদ ভাই, আপনি একটু আমাকে বলেন, এই রাজাকারের বাচ্চাদেরকে ছেড়ে এই মবের মব লিঞ্চিং যারা করেছে তাদের রেখে মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো থানায়। মানে ওই ইউনুসে যদি আবার একটু ফিরতেন আর জেডাই খান পান্নার ভূমিকাটা যদি বলতেন। এটা হচ্ছে ইউনুস আর ওয়াকা, এরা জামাত শিবিরের পাহারাদার। এরা মুক্তিযোদ্ধাদের অ্যারেস্ট করবে না, 19 জনকে কাকে অ্যারেস্ট করবে? আমার বললাম তো যে শুধুমাত্র যদি এই মুহূর্তে ওদের বাবার যদি ক্ষমতা, সেনাবাহিনী খালি শুধু বেরাগে ফিরে যেতে বলেন, লতিফ সিদ্দিকী কে আর ওই মুক্তিযোদ্ধারা কে, আর যারা প্রশ্ন করছে ওদের না জিবা থাকবে না হাত পা থাকবে। টাঙ্গাইলের সখীপুর থেকে কিন্তু ওই ঢাকা যাইতে 1.5 ঘন্টা লাগে মোটরসাইকেলে। এই টাঙ্গাইলের লোকজন লাঠি ফালা নিয়ে পায়ে হাইটা রওনা দিবে, কারো বাবার ক্ষমতা নেই তাকে ঠেকাইতে। এই ইউনুস আর ওয়াকার, এই রাজাকার আলবদরদের দিয়ে যে পাহারাদার হয়েছে, এটা কিন্তু স্পষ্ট। এই জুলাই আন্দোলন যে একটা সন্ত্রাসী আন্দোলন ছিল, এই জুলাই আন্দোলন যে একটি মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন ছিল, এই জুলাই আন্দোলন তথাকথিত সন্ত্রাসী আন্দোলন যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের আন্দোলন ছিল, এই জুলাই আন্দোলন তথাকথিত সন্ত্রাসী জুলাই আন্দোলন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করার আন্দোলন ছিল, তারা বুঝতে কি আরো বাদ আছে আমাদের? আমরা কি ভিটার খাই নাকি? এখনো পূজা বাদ আছে। এখনো বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামরা মারা যায় নাই, এখনো বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানরা মারা যায় নাই, এখনো লতিফ সিদ্দিকীরা জীবিত আছে, এখনো বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীরা জীবিত আছে। ওরা জানে না তাদের ডাকে কারা নামবে আর কারা নামবে না। এরা যখন ডাক দিবে তখন কিন্তু এদের সামনে আর্মির ট্যাঙ্ক লড়বে না, স্পষ্ট করে বলে দিলাম। আর যারা এটা করেছে এবং যারা করিয়েছে, ওই মগবাজারের জামাতি, ওই গ্রামীণ ব্যাংকের অফিস যেমন একদিন থাকবে না 25 নাম্বার ভাঙার কারণে, তেমনি জামাতে এরা জানে লতিফ সিদ্দিকীকে গায়ে হাত তোলার কারণে অন্তত বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টে জিন্দেগিতে জামাত দাঁড়াইতে পারবে না, এরা রাস্তায় নামতে পারবে না। এমন একদিন সময় আসবে এরা ঘরে ঘুমাইতে পারবে না। আমি বলে দিলাম আপনাদের, এরা তো মনে করতেছে যে ওয়াকার আর ইউনুসের পাহারায় যা ইচ্ছা তাই করে যাবে। আর তাজুল ইসলামেরা বিদেশে বসে আঙুল চুষবেন না। তাদের ডাকে যে কত হাজার শেখ ফরিদ নামবে, তাদের ডাকে যে লতিফ সিদ্দিকীর ডাকে যে কত হাজার ফরিদ নামবে, কাদের সিদ্দিকীর ডাকে যে কত হাজার আসাদ নূর নামবে, এটা তারা এখনো ভাবতেই পারতেছে না। এরা জানে না এই দেশের মানুষ লুঙ্গি পরে। তাজুল মেমারা কি সেনাবাহিনীর প্রশিক্ষণে যুদ্ধে গিয়েছিল? যায়নি। তারা লুঙ্গি কাঁচা বেঁধে তারা পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর আমরা বাংলাদেশের এই রাজাকার আল বদর আল শামস, আর একটা দল ছিল সেটা নেজামে ইসলাম, সবগুলো নামের সাথে দেখবেন কি সুন্দর সব ইসলাম নিয়ে আসে, মানে সবগুলোর সাথে ইসলাম। কারণ কি? আর দেখেন আরেকটা দলের নাম দেখেন তাদের, যারা জবাই করতো মানুষ, সেটার নাম ছিল আল বদর। ইসলামের ইতিহাসের সেই বদর শব্দটা তারা যোগ করেছে। তারা যদি মনে করে এই বাংলাদেশে যারা এখন মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সিম্পলকে যারা ধ্বংস করতেছে এবং মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলতেছে, এই হাত কিন্তু থাকবে না। কাদের সিদ্দিকী একটা কথা কিন্তু আজকে বলেছে, 2টা কথা বলেছে। 1 নাম্বার বলেছে যে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর গায়ে হাত দিলেও তুমি টিকে থাকতে হয়তো পারবা, কিন্তু লতিফ সিদ্দিকীর গায়ে হাত দিয়ে তোমরা এই বাংলাদেশে থাকতে পারবা না, তিনি বলে দিয়েছেন। আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগ সরকার কত না স্বৈরাচার, তার চেয়ে বড় স্বৈরাচার ইউনুস সরকার, সেটা তিনি এখন ক্লিয়ার বলে দিয়েছেন। অথচ এই কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, আপনার জেডাই খান পান্না, তারপর অ্যাডভোকেট ফজলুর রহমান, তারা এই জুলাই আন্দোলনের সমর্থন করেছিলেন। তারপরেও তাদের উপরে কেন হামলা, কেন তাদের শোকজ, কেন তাদের গায়ে হাত, কেন তাদের গ্রেপ্তার আটক? কারণ একটাই, আসলে তাদের সমস্যা তাদের নামে না, তাদের দলে না। আপনি দেখেন একজন এখন আওয়ামী লীগ করে না, একজন তো সরাসরি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তো সরাসরি চেয়ারপারসন, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা। তাকে কেন শোকজ দিতে হবে? তাকে কেন দল থেকে বের করে দিতে হবে? এদের আসল সমস্যা হচ্ছে মুক্তিযুদ্ধ। আর আমরা এই প্রজন্ম যারা আছি, আমরা যারা লতিফ সিদ্দিকীর উত্তরসূরি, আমরা যারা কাদের সিদ্দিকীর উত্তরসূরি, আমরা যারা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান উত্তরসূরি, আমরা যারা তাজুল ইমামের উত্তরসূরি, আমরা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি, আমরা কিন্তু বসে থাকবো না, আমাদের মুখোমুখি হতেই হবে। আমরা ভেবেছিলাম আমাদের পূর্বসূরীরা যুদ্ধ করেছিল, হয়তো সেটা শেষ হয়ে গেছে, কিন্তু 5 তারিখ প্রমাণ করে দিয়েছে, জুলাই সন্ত্রাস আন্দোলন প্রমাণ করে দিয়েছে
এই যুদ্ধে আমাদের আবার নামতে হবে। আমরা আবার সেই তাজুল ইমামদের মতো আমরা যুদ্ধে জিতবো, আবার আমরা লতিফ সিদ্দিকের মতো যুদ্ধে জিতবো, আবার আমরা বঙ্গবীরের মতো কাদের সিদ্দিকের মতো যুদ্ধে আমরা জিতবো, আবার আমরা অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো এই যুদ্ধে আমরা জিতবোই, আমাদের জিততে হবে। কারণ এই দেশ আমার, এই দেশ যারা মুক্তিযুদ্ধের পক্ষের তাদের সকলের, এই রাজাকার, আল বদর, আল শামস এদের এই দেশ না। এই দেশ ইসহাকদারের কথায় চলবে না, এই দেশ কোন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর কথায় চলবে না, এই দেশ আসিফ মুনিরের কথায় চলবে না, ওয়াকারের কথায় চলবে না, ডক্টর ইউনূসের কথায় চলবে না। এই দেশ চলবে লতিফ সিদ্দিকীর কথায়, এই দেশ চলবে তাজুল ইমামের কথায়, এই দেশ চলবে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকের কথায়, এই দেশ চলবে অ্যাডভোকেট ফজলুর রহমানের কথায়, আলী রিয়াজের কথায় এই দেশ চলবে না। এই দেশ চলবে বাংলাদেশের কৃষকের কথায়, এই দেশ চলবে বাংলাদেশের শ্রমিকের কথায়, আলী রিয়াজের কথায় এই দেশ চলবে না, চলতে দেব না। অনেক ধন্যবাদ শেখ ফরিদ। এখানে আমাদের একজন দর্শক কমেন্ট করেছিলেন যে তোমরা কারে ভয় দেখাও, বঙ্গবন্ধু আমাদের মহান নেতার। এটা তো ঠিক, বঙ্গবন্ধু এক তর্জনী সারা জীবন এদের পরাজয়ের গ্লানি মনে করে দেবে। এবার আমি একটু এটা দেখাই, তারা যে উল্লাস নৃত্য করছে এবং আমি শুনতে পাচ্ছি ফেসবুকে যে চট্টগ্রামের শিবিরের যে সভাপতি সে তাদের ভাষায় মানে অক্কা পেয়েছে, তাকে কেউ কুপিয়ে মেরে ফেলেছে, তাদের ওই চাঁদাবাজি বা কারোর বউকে হয়তো ধর্ষণ করতে গেছিল 1971 তাদের বাবারা যা করেছিল। এই যে উল্লাস নৃত্য তারা দেখাচ্ছে, এই উল্লাস নৃত্য তাদের জন্য ইতিহাস হয়ে থাকবে। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, আপনি আমাদেরকে নির্দেশনা দিন যে আমরা যে উল্লাস নৃত্য দেখলাম তাদের সেই 1971 আপনারা যে নির্লজ্জতা দেখেছেন, তাদের যে অপরাধ প্রবণতা, তাদের অপরাধ সংঘটিত হওয়ার যে দৃশ্যগুলো দেখেছেন, তখন পর্যাপ্ত ক্যামেরা ছিল না, তখন ইন্টারনেট ছিল না। আপনারা অনেককে বলেছেন রাজাকারের বাচ্চারা সেগুলো প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে, অনেকে সরল মনে বিশ্বাস করেছেন। আমাদের দেশের রাজনীতির যে ডামাডোল, ক্ষমতায় যে যায় সেই হয়ে যায় রাবণ, তাদের অত্যাচারের কারণে মানুষ এই রাজাকারের বাচ্চাদের কথায় বিশ্বাস করেছে। জুলাইয়ের আন্দোলনে এই রাজাকারের বাচ্চাদের বিশ্বাস করেছিল আওয়ামী রাজাকারের বাচ্চাদের কারণে, যারা কিনা মানুষের মনকে বিষিয়ে তুলেছিল, তাদের এই অসত্যকেও সত্য বলে ধরে নিয়েছিল এই আওয়ামী লীগের, ছাত্রলীগের এই যে লুঙ্গির তলায় থাকা রাজাকারের বাচ্চা তো কথিত। এখন চার্জিসদের দেখছেন অনেকে আমরা দেখতে পাইনি, তারা এখনো রাজাকারের বাচ্চাই আছে, তারা হয়তো দেশ থেকে টাকা লুটপাট করে অন্য দেশে চলে গেলে সে তো রাজাকারের বাচ্চাই। তো সেই সকল রাজাকারের বাচ্চাদের কারণে এরা আমাদের বিভ্রান্ত করতে পেরেছিল। কিন্তু 2024-25 আমাদের তো ইন্টারনেট আছে, আমরা তো দুধ কা দুধ পানি কা পানি আলাদা করে ফেলেছি। বীর মুক্তিযোদ্ধা, আপনি বলেন এদের ভবিষ্যৎ কি হবে? সেই কথাটা আমি বলতে চাচ্ছি যে আজকে প্রমাণ সহ যখন দেখতে পান, তারপরেও কেন এই রাজাকারদের সমর্থন করছে কেউ কেউ ইন্টেলেকচুয়ালরা, হয়তো পয়সার বিনিময়ে অথবা সুবিধার বিনিময়ে, যেসব সুযোগ সুবিধা হয়তো আওয়ামী আমলে পায়নি, এখন এই আমলে যদি মুফতে কিছু পাওয়া যায়, এই ভিখারি হিসেবে হয়তো কিছু ইন্টেলেকচুয়াল জয়েন করেছে। হ্যাঁ, একটা কথা আমি বলি, পাকিস্তানে কেন তাজুল ইমাম ভাই হয়তো মানে কি? এক সেকেন্ড, হয়তো মানে কি? এই যে আরে এটার নাম কি? সলিমুল্লাহ একটা 21 পদক পেল, তারপর থেকে সে গর্তে লুকিয়ে গেছে, এখন বলছে মুক্তিযুদ্ধের ইতিহাসে ঝামেলা আছে। এগুলো তো প্রমাণিত ভাই আমাদের কাছে। শিল্পী সাহিত্যিক কিছু যারা এই যে সুযোগ সন্ধানী, নিজেদের অনেক খ্যাতিও আছে, তারপরও সুযোগ সন্ধানী যখনই সরকারি কিছু পেয়ে গেছে বা পাওয়ার লোভে ছিল, সেটা পাওয়ার পরে আর মুখ খোলে না। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, একটা পয়েন্ট মেক করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক আগে, প্রায় দেশ স্বাধীনতার পরে পরে আমরা কিছু জিনিস শুনতাম এরকম যে ভারতে কখনো মিলিটারি কু হয়নি। হ্যাঁ, ভারতের গণতন্ত্র এরকম যে ভারতের সামরিক বাহিনী জনপ্রতিনিধিদেরকে স্যালিউট করে, সামরিক বাহিনী জনপ্রতিনিধিদেরকে স্যালিউট করে। হ্যাঁ, ওদের ওই যে বিভিন্ন রকমের হয় না, প্যারেড হয়, তখন জনপ্রতিনিধিরা দাঁড়ায়, মিলিটারিরা প্যারেড করে, স্যালিউট করে। হ্যাঁ, আমরা দেখেছি। ব্যক্তিগতভাবেও ভারতের সমাজে গণতন্ত্রে এটা চালু আছে। একজন গণপ্রতিনিধি, তিনি এমপি হতে পারেন, পার্লামেন্টের মেম্বার অথবা মন্ত্রী, উপমন্ত্রী যাই হন, তাকে মিলিটারি প্রোটোকল দেওয়া হলে মিলিটারিরা তাকে স্যালুট করবে, সম্মান করবে। হ্যাঁ, সে যেই হোক। উল্টোটা হয় পাকিস্তানে।
পাকিস্তানের জনপ্রতিনিধিরা মিলিটারিদেরকে স্যালিউট করে, মিলিটারির সামনে ওরা চেয়ারেও বসে না, মিলিটারি যদি বলে দাঁড়াও দাঁড়িয়ে থাকে, বৈঠো বললে বসে থাকে। হ্যাঁ, এই যে তফাৎ, এটা নিয়ে আমরা হাসাহাসি করতাম, কিন্তু আমাদের হাসাহাসির দিন শেষ। শেখ ফরিদ, আসাদ, বাংলাদেশের মিলিটারিরা পিছিয়ে নেই, ওরা পাকিস্তানি সবক নিয়ে নিয়েছে। ওরা এখন চাচ্ছে ওরা শেখ হাসিনার মতো ঘাড় তেড়া গোয়ার জেদি কোন রাজনৈতিক নেতাকে ক্ষমতায় চায় না। তারা চায় যে ওই মিলিটারির সামনে গিয়ে এই নব্য নেতা যারা আছে এনসিপির, এদের মতো মিনমিন করে মাথা চুলকে আচ্ছা স্যার ঠিক আছে স্যার বলে দেবো এভাবে, এই ধরনের ব্যবহার করে। ওরা এইটা চায়। ওরা এদেরকে কোলে করে কেন গোপালগঞ্জ থেকে নিয়ে আসলো? গোপালগঞ্জে এদেরকে প্রোটেকশন দিতে গেল কেন মিলিটারি? কারণ এদেরকে মিলিটারি ক্ষমতায় চায়। এরা ক্ষমতায় গেলে মিলিটারিরা যা বলবে পাকিস্তানি আর্মির মতো, তুমি দাঁড়িয়ে থাকো আর বসে থাকবে। হ্যাঁ, তো এই জিনিসটা মিলিটারিরা চায় বাংলাদেশের, এবং মিলিটারিরা এই কুর সঙ্গে জড়িত। এটা কি এখনো ধোঁয়াটে আছে? এটা পরিষ্কার, এরাই জড়িত, সেনাবাহিনী জড়িত। লাশ ফেলেছে আড়াল থেকে হিজবুত তাহরির, অথবা আরেকটা নতুন নাম শুনলাম কি সার্কিয়া না কি যেন, আল ইসলাম সার্কিয়া। হ্যাঁ, তো এইসব ইয়ারা স্নাইপার ট্রেন্ড কি বলে প্যারামিলিটারি সন্ত্রাসীরা গুলি করে লাশ ফেলে দিয়ে ক্ষমতার দখল যখন হলো, রাতারাতি দেখলাম সেটা ক্ষমতাটা মিলিটারি এসে ওখানে বানরের পিঠা ভাগ করছে। হ্যাঁ, বানরের পিঠা ভাগের গল্প তো জানো, পাল্লার দুদিকে 2 টুকরা পিঠা দিয়েছে, বলো এটাতে তো একটু কম, ওই বড়টা থেকে 1 কামড় খায়, খেয়ে ওটা রাখে, দেখা যায় যে বড়টা কমে গেছে এবার, তাহলে এটাতে ভারী হয়ে গেছে, এদিক থেকে আরেকটা তুলে আরেকবার কামড় খায়। এই করতে করতে দেখা গেল পুরো পিঠাই ওই বানর খেয়ে ফেলেছে, মাপতে পারেনি কোনটা বড় আর কোনটা ছোট। তো মিলিটারিরা এই বানরের পিঠা ভাগের মতো প্রথমে সেই জামাতে ইসলামের আমিরকে পরিচয় করিয়ে দেয় প্রথম ডাকে। ভাই, আর বুঝতে বাকি থাকার তো কথা না। তারপরেও মিহি সুরে পলিটিক্যালি কারেক্ট সেন্টেন্স বলে ব্যালেন্স করার চেষ্টা করছেন। না না, এটা আসলে হঠাৎ করে হয়েছে বলে উনি হয়তো বুঝতে পারেননি, বলেছেন। এখন কি? এখন আজকে যে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে, এটা তো কোনো পাবলিক মিটিং ছিল না শেখ ফরিদ, এটা কি ছিল? একটা সেমিনার ছিল ঘরের কিছু মুক্তিযোদ্ধা। প্রবলেমটা আমি এক কথায় বলে দিতে পারবো, দেখি তোমরা দুজনের মধ্যে পারো নাকি। এক কথায়, একটা শব্দে, মুক্তিযোদ্ধারা যদি মঞ্চ 71 হলে তো হবে না ভাই, মঞ্চ 47 করে দেখো, আজকে ফুলের তোড়া নিয়ে মঞ্চ করো, তাহলে হবে। ওই যে তাজুল ইসলাম ভাই, ওই যে গণজাগরণ মঞ্চ মানে মুক্তিযুদ্ধের পক্ষ একত্রিত হয়ে গেছে মানে আমাদের শেষ, চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। গণজাগরণ আমাকে একটা কথা বলো, আমাকে একজন খুব অ্যাকিউজ করলেন যে পুরো অনেক প্রজন্ম নষ্ট হয়ে গেছে, আপনারা শেখাতে পারেননি, বা আমরা গার্জিয়ানরা আমরা শেখাতে পারেননি বলে প্রজন্ম নষ্ট হয়ে গেছে। ওরা এখন ওই বয়স্ক বৃদ্ধ মুক্তিযোদ্ধার, দেশ বরেণ্য মুক্তিযোদ্ধার বাড়ির সামনে অশালীন কুৎসিত স্লোগান দিচ্ছে। আমি বললাম যে ভাই, একটা জেনারেশন আগে, এই ইয়ের মাঝখানে 2014, 15, 13, তাই না? কখন তোমরা করলে এই আন্দোলনটা, গণজাগরণ কখন করেছো?
আদিল ইমাম ভাই, তখন একটা কারণ ছিল, আমরা যারা এটা করেছি, আমরা মিলেনিয়াল বা এর আগের জেনারেশন, আমরা তো বিএনপির জামাতের ক্ষমতাটা দেখেছি, তাদের দুঃশাসন দেখেছি, তাদের 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 যে ভয়াবহতাটা দেখেছি। আওয়ামী লীগ এসে তারা মুক্তিযুদ্ধকে সত্যিই কুক্ষিগত করেছে, তারা যে মানে বঙ্গবন্ধুকে বাধ্যতামূলক করেছে, মানে এটা এটা ধর্মের মতো করে ফেলেছিল, যে কারণে কিছু মানুষ মুক্তিযুদ্ধের পক্ষেরও তারা তিক্ত বিরক্ত হয়ে গেছিল। এই স্বাধীনতা তো আমরা চাই না। এটা মেনে আমি একটা কথা বলছি, আজকে যে একটা বাক প্রতিবন্ধী ছেলে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি শেখ হাসিনাকে মায়ের মতো ভালোবাসি, ওকে কে শিখিয়েছে? যে রিক্সাওয়ালা তার 400 টাকা তার রিক্সার চালানোর পয়সা দিয়ে ফুল কিনে নিয়ে গিয়ে সব সে গেছে ওখানে ফুল দিতে, তাকে তো ভাই মাথার মধ্যে এটা কেউ জোর করে ঢুকিয়ে দেয়নি। আজকে তো বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য নেই বাংলাদেশে, সবই ভেঙে দেওয়া হয়েছে। তাহলে কেন 32 নম্বরের ভাঙ্গা দালান পাহারা দিতে হয়? মানুষ ভালোবাসে আসাদ নূর, মানুষ বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে হৃদয়ের গভীরে জায়গা দিয়েছে, ভালোবাসে, এবং ওরা ভালোবাসাকেই ভয় পায়, ওরা ভালোবাসাকেই বন্ধ করতে চায়। একজন কমেন্ট করেছেন, আসাদ ভাই এসব আর শুনতে ভালো লাগছে না, এখন অস্ত্র হাতে নিয়ে রাজাকার শকুনদের নিধন করার কি উপায় আছে সেটা শুনতে চাই। অস্ত্র হাতে নেওয়ার ক্ষেত্রে কোনো কেন কিন্তু কি জন্য এসবের অবকাশ নেই। আমি প্রিয় বন্ধু ধানমন্ডি 32 নামে যিনি লিখেছেন, আমি বীর মুক্তিযুদ্ধের সামনেই একটা ধৃষ্টতা দেখাতে চাই। আমি বলতে চাই যে মহান মুক্তিযুদ্ধও কিন্তু 1947 থেকে তিক্ত বিরক্ত হতে হতে আমাদের উপরে নির্যাতন, শোষণ, নির্যাতন মানে নিপীড়ন এমন কিছু বাকি ছিল না, সেটা 71-এ গিয়ে হয়েছে। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু কিন্তু 7ই মার্চেও তিনি যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো বলেছেন, ঝাঁপিয়ে পড়ো বলেননি। কারণ আমরা সহনশীল, আমরা নির্যাতনের পক্ষে নই, আমরা মানুষকে ততক্ষণ দেখবো যতক্ষণ আমাদের সহ্যের সীমা পর্যন্ত না যায়। আমাদের সহ্যের বাঁধ বোধহয় খুব দ্রুত ভেঙে যাচ্ছে। আমার এর জন্য ধন্যবাদ দিতে চাই ইন্টারনেটকে। এবং আওয়ামী লীগ ছাড়া যে মুক্তিযুদ্ধকে কেউ ধারণ করে না, আমি আওয়ামী বিরোধী একজন মানুষ, কিন্তু আমাকে এটা বলতে বাধ্য করছে রাজাকারের বাচ্চারা। কারণ এবং রাজাকারের দোসর, জামাত শিবিরের দোসর বিএনপি, তারা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে শোকজ করে, তারা তাকে তার পদ স্থগিত করে দেয়। আমাদের কাছে তো স্পষ্ট। এখন এই সময় যদি মুক্তিযুদ্ধের ডাক আসে, মুক্তিযুদ্ধ একবারই বাংলাদেশে হয়েছে, সেই স্বাধীনতা পুনরুদ্ধারের ডাক আসে, তাহলে অবশ্যই স্থান, কাল, পাত্র বিবেচনায় আমরা ঐক্যবদ্ধ হব। অস্থির হওয়া যাবে না, কারণ অস্থিরতা দিয়ে মুক্তিযুদ্ধ হয়নি, আমি যতদূর মুক্তিযুদ্ধ পরে বুঝতে পেরেছি।